সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মোহনা টেলিভিশনের খেলাধুলা নিয়ে আমাদের বিশেষ আয়োজন টেলিটক 3G টাইম স্পোর্টস। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি নয়ন সাইফুল ইসলাম। আমরা খেলাধুলার গবেষণা, উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে কথা বলে থাকি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি নানা বিষয় নিয়ে এবং ট্যুরিজম এন্ড স্পোর্টস নিয়ে। তারই ধারাবাহিকতা আমরা আলোচনা করব খেলাধুলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে এবং ট্যুরিজম এন্ড স্পোর্টস নিয়ে। আমাদের সাথে আছেন দুবার এভারেস্ট বিজয়ী একমাত্র বাংলাদেশি এম এ মুহিত, এবং আমাদের সাথে আছেন তারেক অনু, পর্বত আরোহী ও অভিযাত্রী। টেলিটক 3Gর পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা আলোচনায় যাব। আমরা প্রথমে আসছি এম এ মুহিত। বাংলাদেশে একমাত্র দুবার এভারেস্ট জয় করেছেন আপনি। এভারেস্ট জয়ের অভিজ্ঞতার কথা যদি আমাদেরকে একটু শোনান। আমি 2011 সালে প্রথম এভারেস্ট জয় করি তিব্বত দিক দিয়ে। এভারেস্ট হলো নেপাল আর তিব্বতের সীমান্তে, দুদিক দিয়ে ওঠা যায়। তিব্বতটাকে বলে নর্থ সাইড আর নেপালটাকে বলে সাউথ সাইড, দক্ষিণ দিক। তো 2011-তে আমি তিব্বত দিক দিয়ে নর্থ দিয়ে জয় করি এবং গত বছর প্রথম বাংলাদেশি যে নারী নিশাত মজুমদারকে নিয়ে নেপাল সাইড দিয়ে সাউথ সাইড দিয়ে জয় করি। তো দুইবার জয়ের মধ্যে কিন্তু অনুভূতিটা কিন্তু কোনো অংশেই কম না একটার চেয়ে আরেকটা। তিব্বত দিয়ে যখন আমি প্রথম এবারে জয় করি তখন যখন চূড়ার শীর্ষে পৌঁছি আমি আনন্দে কেঁদে ফেলি আমার শেরপাকে জড়িয়ে ধরে। আর যখন আমি আমাকে নিজেকে কন্ট্রোল করে যখন আমি ওইখানে দাঁড়াই ওই উচ্চতায়, তখন আমার মনে হয়েছিল যে আমি পৃথিবীর রাজা, মানে আই এম দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড। এবং একইভাবে কিন্তু দ্বিতীয়বারও আমার একই অনুভূতি। মুহিত ভাই, আমরা আপনার কাছে আসবো। আমরা একটু যাচ্ছি অনুর কাছে। বাংলাদেশের প্রথম উত্তর মেরুতে আপনি গিয়েছিলেন, সেই উত্তর মেরুর গিয়েছিলেন, সেই অভিজ্ঞতাটুকু যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। উত্তর মেরু বলতেই আমাদের বাংলাদেশিদের সবার মনে যে কথাটা আছে সেটা উত্তর মেরুতে 6 মাস দিন 6 মাস রাত। তাহলে আমি কোন সময় গেছিলাম? দিনে না রাতে? আচ্ছা আচ্ছা, অবশ্যই দিনে গেছিলাম। ওখানে সূর্য ওঠে প্রতি 6 মাস পর পর। এই সময়টা ঝকঝকে আলো থাকে টানা 6 মাস। সেই সময়টা আমরা গিয়েছিলাম 2007 সালের এপ্রিলে। আমি এবং এনামাল হকের নাম আপনাদের সবার জানার কথা। বিশেষ করে মুহিত ভাই যখন এভারেস্টের কথা বলছেন, আমাদের সবাই বাংলাদেশে অধিকাংশ ছেলেমেয়েরা যারা হিমালয়ে চড়তে গেছে তারা এনামাল হকের অনুপ্রেরণাতেই। আমি ফিনল্যান্ডে ছিলাম বেশ কয়েক বছর। এনাম ভাই যখন ফিনল্যান্ডে এসেছিলেন, আমরা একবার কথা প্রসঙ্গে বিভিন্ন অ্যাডভেঞ্চার নিয়ে বলতে গেলাম, আচ্ছা ফিনল্যান্ডে যখন আছি এত উত্তরে আছি, উত্তর মেরু গেলে একবার হয় না? কিন্তু উত্তর মেরু কিন্তু অনেক উত্তরে, ওটা আমাদের কল্পনার বাইরে ছিল। তারপরে আমরা 2 বছর ধরে অনেক নানা খুঁটিনাটি পরিকল্পনা করলাম এবং একটা পর্যায়ে আমরা উত্তর মেরু যেতে সক্ষম হলাম 2007 সালে, 2 বছর পরে, কিন্তু একটা বিশাল বাধা অতিক্রমের বিনিময়ে। আচ্ছা আচ্ছা, আপনি সেখানে একটা ম্যারাথনের উদ্দেশ্যে গিয়েছিলেন। আসলে এই ম্যারাথনটা সম্পর্কে আমাদেরকে বলুন। অনেক কঠিন ম্যারাথন ছিল আমরা শুনেছি। যে বিশাল বাধাটি আপনাকে বলছিলাম সেটা ছিল উত্তর মেরু ম্যারাথন। আচ্ছা আচ্ছা, উত্তর মেরু যাওয়াটা অত্যন্ত ব্যয়বহুল এবং বিভিন্নভাবে যাওয়ার উপায় আছে। তার মধ্যে উত্তর মেরু ম্যারাথনের মাধ্যমে গেলে খরচটা যেমন একটু কম হয়, প্লাস আপনি পৃথিবীর সবচেয়ে এক্সট্রিম জায়গাগুলোর একটাতে 42 কিলোমিটার একটি ম্যারাথন দৌড়াতে পারলেন, এটা একটা ব্যাপার আছে। আর ম্যারাথন প্রেমীদের কাছে উত্তর মেরু ম্যারাথন সম্বন্ধে বলা হয় এটা বিশ্বের সবচেয়ে ঠান্ডা ম্যারাথন, দ্য কুলেস্ট ম্যারাথন। কারণ ওখানে তখন টেম্পারেচার -35°C হয়ে যায় এবং উত্তর মেরুর সারফেসটা যেহেতু এইরকম পৃথিবীর উপরে এবং ওই বিন্দু থেকে চারপাশে কয়েক হাজার কিলোমিটার ফাঁকা। আচ্ছা আচ্ছা, তো ওখানে -35 মানে প্রায় -70-এর মতো ফিল হয়। আচ্ছা অনুপ ভাই, আমরা আপনার কাছে আসবো, তবে আমি একটু মোহিত ভাইয়ের কাছে। মোহিত, আপনি আসলে আমরা শুনেছি যে এভারেস্টের চূড়ায় উঠতে হলে সেখানে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, সেখানে ফিজিক্যালি অনেক ফিটনেস দরকার হয় এবং এত শীতের এত তীব্রতা থাকে, অঙ্গ প্রত্যঙ্গে রক্ত পর্যন্ত জমাট যায়। এটা সম্পর্কে আমাদেরকে একটু বলেন। আসলে পর্বতারোহণ আমি বললাম যে এটা অনেক ঝুঁকিপূর্ণ ব্যাপার। প্রতি বছর অনেক মানুষ মারা যায়। আমাদের কিছুদিন আগে দেখলেন যে সজল খালেদ মারা গেলেন। হ্যাঁ, তো 2011 যখন আমি এভারেস্টের চূড়ার শীর্ষের ঠিক কাছাকাছি পৌঁছে গেছি 100 মিটার নিচে, তখন আমার সামনে একজন আয়ারল্যান্ডের পর্বতারোহী মারা গেল এবং আমি অনেক ডেড বডি ওখানে পড়ে থাকতে দেখলাম। আমি যাদের ছবিও তুলেছি 5-6টা ডেড বডি। সেটা দেখে কি আপনার ভয় হয়নি যে আসলে মৃত্যু মনে হয় নিশ্চিত? এই মৃত্যু ভয় কে না পায়? না, সবাই মৃত্যু পায়, কিন্তু মৃত্যু ভয় পেয়ে যদি আমি ফেরত আসতাম তাহলে কিন্তু আমাকে বলতেন না যে সাহসিকতা। মৃত্যুর ভয় পাওয়ার পর আমরা যখন সামনে বাড়ি সেটাই সাহসিকতা। যখন আমরা ওই কাজটা করি ভয় পেও, সেটা হলো সাহসিকতা। তো আমরা এরকম অনেক রকম বিপদের মুখে পড়ি। যেমন গত বছর আমি আর নিশাত মজুমদার একটা তুষার ধসের কবলে পড়েছিলাম, অ্যাভালাঞ্চ, যেটা পর্বতে যে মৃত্যুর যে কারণগুলো তার মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা যায় এই অ্যাভালাঞ্চে। যেমন ধরেন আমরা 3 জন যাচ্ছি একটা জায়গা দিয়ে, হঠাৎ বরফ ভেঙে পড়লো উপর থেকে, কিছুই করার নেই আমার। মোহিত ভাই, আমরা আপনার কথা শুনবো, এটা নিয়ে আরো আমরা বিশ্লেষণ করব, তবে তার আগে আমাদের ছোট্ট একটা বিরতিতে যেতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা যাব টেলিটক 3G টাইম স্পোর্টসের সৌজন্যে ছোট্ট বিরতিতে। আমাদের সাথে থাকুন।
সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টেলিটক 3G টাইম স্পোর্টসে। আমাদের সাথে আছেন মুহিত। আমরা যেখানে কথা বলছিলাম যে আসলে অনেক প্রতিকূলতার মধ্যে থেকে সেখানে আমাদেরকে এবারে জয় করে আসতে হয়, সেই কথাটুকু আমরা আবার একটু যাচ্ছি সেখানে, যে কি ধরনের প্রতিকূলতার পড়তে হয় এবং কোন কোন বিষয়গুলো আমাদের সবচেয়ে বড় ওখানে কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। যে পর্বতে যে কঠিন বিপদগুলো সেই বিপদগুলো অ্যাভালাঞ্চ বললাম সবচেয়ে বেশি মানুষ। সবচেয়ে কঠিন কথা যেখানে অক্সিজেন কমে যায় উচ্চতায়, যখন অক্সিজেন কমে যায় আপনার শরীর কাজ করে না। কারণ এটা কিন্তু ক্রিকেট টেস্ট হলো আমরা শুনেছি যে অঙ্গ প্রত্যঙ্গে এইভাবে ব্লাড জমে যায়, যে অনেক অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলতে হয়। আমি আসছি ওই কথাটাই, মানে মানুষ হয়তো জানবে না যে কি কি সমস্যা ওইখানে ফেস করতে হয় আমাদের। তো আমরা কিন্তু ওই অল্প অক্সিজেনেও আমাদের শরীর কিন্তু দুর্বল হয়ে পড়ে, আমাদের কিছুই খেতে ইচ্ছে করে না। তো এই যে দীর্ঘদিন না খেতে খেতে বডি ডিটোরেট করতে থাকে, একটা পর্যায়ে মানুষের কোনো শক্তি থাকে না, তখন ওই সময় কিন্তু মানুষ মনের জোরে কিন্তু চূড়ায় চড়ে। হ্যাঁ, মাউন্টেনিয়ারিং ফিজিক্যাল ফিটনেস অবশ্যই দরকার, কিন্তু মেন্টাল স্ট্রেংথ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ফিজিক্যাল স্ট্রেংথ। আর যেটা বললেন আপনি, এটাকে বলে ফ্রস্ট বাইট হলো কি, আমাদের ওই স্বল্প অক্সিজেনে এবং অত্যাধিক ঠান্ডায়, যেমন আমি সর্বনিম্ন তাপমাত্রা ফেস করেছি -40। হ্যাঁ, তো এই অত্যাধিক ঠান্ডা কি হয়, শরীরের আগার সেলগুলো ধ্বংস হয়ে যায়। আমাদের শরীরে তো সব জায়গায় কোষ দিয়ে গঠিত। তো আগা বলতে কি, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, নাক, কান। তো এই আগার কোষগুলো যখন ধ্বংস হয়ে যায় তখন এটা কালো হয়ে যায়, নীল বা কালো হয়ে যায়, তখন এটা আস্তে আস্তে উপরের দিকে আসতে থাকে। এবং ধরেন হাতের আঙ্গুলে আমার ওটা হয়েছে, প্রথমে এটা নীল বা কালো হয়ে যাবে, তখন এটা আস্তে আস্তে উপরের দিকে গ্যাংগ্রিনের মতো উপরের দিকে আসতে থাকবে। তখন আমার সম্পূর্ণ হাতটাকে বাঁচানোর জন্য আঙ্গুলটা কেটে ফেলতে হয়। এটা সবার আগে হয় পায়ের আঙ্গুলে, কারণ হার্টের চেয়ে সবচেয়ে দূরে হলো পা। হার্টকে সবচেয়ে বেশি কষ্ট করতে হয় পায়ের আঙ্গুল পর্যন্ত রক্ত সাপ্লাই দিতে। তো এই ধরনের অনেক, এছাড়া আরো আপনার ইডিমা হয়, অত্যাধিক ঠান্ডায় মস্তিষ্কে পানি জমে, ফুসফুসে পানি জমে, সেরিব্রাল ইডিমা বা পালমোনারি ইডিমা। তারপর আপনার সানবার্ন হয়ে যায়, স্নো ব্লাইন্ড হয়ে যায়, সব ধবধবে সাদা, সবসময় ইউভি প্রোটেক্টেড স্নো গগলস পড়তে হয়। ওইখানে হিমবাহে যে গ্লেসিয়ার আছে ওর মধ্যে ফাটল সৃষ্টি হয়, যেটাকে ক্রেভাস বলে। ওই ক্রেভাসটা দুই ধরনের থাকে, কোনটা হিডেন, কোনটা এক্সপোজ। যেটা হিডেন থাকে উপর থেকে বোঝা যায় না, নিচ দিয়ে অথচ ফাটল। তো ওই ক্রেভাস অনেকে পড়ে মারা যায়। তো এই এবং সবচেয়ে বললাম যে বড় সমস্যাটা যে অক্সিজেন স্বল্পতা, যার জন্য কষ্টটা অনেক বেশি হয়। আমি সেখানে আসবো। আমি একটু অনুভবের কাছে যাচ্ছি যে পৃথিবীর 6 নম্বর পর্বত চুমিও আপনারা দুজন একই সাথে গিয়েছিলেন, যে সেই অভিজ্ঞতাটুকু আমাদেরকে যদি বলেন, যে আমরা শুনেছি যেটা বাংলাদেশের পক্ষে প্রথম পর্বত আর কি। আমি অত্যন্ত নিজেকে সৌভাগ্যের অধিকারী মনে করি যে বাংলাদেশের প্রথম থেকে প্রথম লাল সবুজ পতাকা যে 8000 মিটার পর্বতে উঠেছিল, যেটার মাধ্যমে আমরা একটা এলিট ক্লাবে ঢুকেছিলাম, সেটাতে আমি অংশ ছিলাম, আমি এবং মোহিত ভাই। যদিও পতাকাটি মোহিত ভাই নিয়ে গেছিলেন শেষ পর্যন্ত, আমি একটু অসুস্থ হয়েছিলাম 6000 মিটারে যেয়ে। আমাদের পক্ষে মূল আকর্ষণটা অবশ্যই ছিল প্রথমে তিব্বত যাওয়া এবং একটা 8000 মিটার পর্বতে যাওয়া, হিমবাহের উপরে থাকা এবং অন্যান্য কিছু। এবং সেই সাথে আমি জীবনে এর আগে আমি আল্পসে চড়েছি, নরওয়ের পর্বতে চড়েছি, কিন্তু তিব্বতে যে প্রথম বুঝতে পারলাম যে উচ্চতার ফলে অক্সিজেনের অভাবে মানুষের কি কিছুটা হতে পারে। তো আমরা যেটা বলছিলাম যে আমরা শুনেছি যে মোহিত ভাই, আমরা আপনার কাছে আসি, যে এভারেস্ট যখন আপনি জয় করতে যাচ্ছিলেন তখন আপনার সামনে অনেক মৃতদেহ পড়েছিল এবং আপনার মৃত্যু নিশ্চিত যেন আপনি সেখানে গিয়েছিলেন। আসলে কেন? এটা কি দেশের জন্য, বা লাল পতাকার সবুজ পতাকাকে এভারেস্টের চূড়ায় উঠানোর জন্য, না কোন উদ্দেশ্যে আসলে আপনি এটা গিয়েছিলেন সেখানে? প্রথমত পর্বতারোহণ কিন্তু আমার প্যাশন, মানে এটা বলতে পারেন আমার ইবাদতের মতো। যখন কোনো কাজ মানুষের কাছে প্যাশন হয়ে যায়, মানে এটা কিন্তু তখন আর তার কিন্তু ওই কষ্টটা তার কাছে সে এটাকে কেয়ার করে না। ওই কষ্টটা আমরা কিন্তু এখানে ওই প্রতিটা স্টেপ ওটা এনজয় করি ওইখানে। আপনি যদি এটা এনজয় না করেন তাহলে কিন্তু এটা করতে পারবেন না। প্রথমত যে এটা আমার ভালো লাগে, আমার প্যাশন ওই জন্য, এবং ওইটার সাথে একটা আমার একটা ব্যক্তিগত অ্যাচিভমেন্টের সাথে একটা দেশের একটা স্বার্থ বা সম্মান জড়িত। আমরা যখন ওই চূড়ার শীর্ষে গিয়ে, যে কোনো চূড়ায় হোক, সেটা 6000 মিটার হোক, 7000 মিটার হোক, 8000 বা তারেক অনু যে নর্থ পোলে গিয়ে সেখানে বাংলাদেশের পতাকা উড়িয়েছে, যে কোনো জায়গায় যখন দেশের একটা সম্মান জড়িত হয়ে পড়ে আমার ব্যক্তিগত অর্জনের সাথে সাথে, সেটা অনেক বড় হয়ে দাঁড়ায়, যে আমি আমার বাংলাদেশকে ওই উচ্চতা নিয়ে গেছি। আপনি অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন, অনেক বিপদের সম্মুখীন হয়েছেন, বাট আমাদেরকে বলবেন যে আপনি সবচেয়ে বড় বিপদের সম্মুখীন কখন হয়েছিলেন? 2012-তে যেবার আমি আর নিশাত মজুমদার বাংলাদেশের যে প্রথম নারী আমরা এভারেস্টে গিয়েছি, ওই বছরই আমরা ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2-তে যাচ্ছিলাম। সেটা ছিল 26শে এপ্রিল 2012। তো এই পথটা হলো নেপাল দিকের এভারেস্টের সবচেয়ে সহজতম পথ, মানে খুবই একেবারে কঠিন তেমন কিছু ছিল না, গ্র্যাজুয়ালি একটু আপ, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। 4-5টা ক্রেভাস ছিল যেগুলো আমরা মই দিয়ে পার হই। তো শেষ ক্রেভাসটা পার হওয়ার পরে আমরা একটু সকাল 10টা বাজে, তখন আমরা একটু বিশ্রাম নিচ্ছিলাম। আমি আমার থার্মোফ্লাক্স থেকে গরম পানি বের করেছিলাম খাওয়ার জন্য। আমরা 4 জন ছিলাম ওই সময়, আমি, নিশাত, আমাদের শেরপা একজন, আরেকজন নেপালের পর্বতারোহী। তো হঠাৎ আমাদের ডান দিকে ছিল নুপসে নামে একটা পর্বত, সেখান থেকে উপর থেকে অ্যাভালান্স শুরু হলো, তুষার ধস।
তো যখন তুষার ধসে তখন কিন্তু বজ্রপাতের মতো শব্দ হয়, হ্যাঁ, আচ্ছা, ভয়ঙ্কর। আচ্ছা, আচ্ছা। তো ওটা উপরে প্রথম আগে ছোট আকারের ছিল, তখন ওটা যখন গড়িয়ে রোল করে নিচে নামছিল আস্তে আস্তে বড় আকার ধারণ করতেছে, মানে বরফ আরো নিয়ে অনেক বড় আকার আচ্ছা, ধারণ আচ্ছা, করতেছে। তো আমাদের ভিডিও ক্যামেরাটা ছিল শেরপার কাছে, শেরপার তো কাছে। ও ভিডিও করছিল, আমি আমার বুক পকেট থেকে ক্যামেরা বের করব ছবি তোলার জন্য, হাত দিয়েছি, চেন খুলতেছি বুক পকেটের। নিশাত অলরেডি ছবি তুলতেছিল আমার ডান পাশে একটু পিছনে দাঁড়িয়ে। তো মুহূর্তে আমাদের শেরপা কয়েক মুহূর্তের মধ্যে বললো সেফটি সেফটি বলে চিৎকার করে উঠলো। Sure. তখন আমি আমার যে একটা কোমরে বেল্ট থাকে Sure. সেই বেল্টটা আমি ওই বরফে যে দড়ি বাঁধা থাকে আচ্ছা, দড়ির মধ্যে লাগিয়ে দিলাম, এটা সেফটিতে চলে গেলাম আচ্ছা, আমি। আচ্ছা। আমাদের শেরপাও সেফটি লাগিয়ে দেয়, আমিও সেফটি লাগাই, আমাদের যে আরেকজন নেপালি পর্বতারোহী ছিলেন উনিও সেফটি লাগিয়ে দেন। আচ্ছা। নিশাত সেফটি লাগে না, ও ছবি তুলতে থাকে, ও অথচ মানে খেয়াল করে না কথাটা যে সেফটি সেফটি বলে চিৎকার করছে। নিশাত সেফটি লাগায় না। তখন মুহূর্তে যখন ওই ধসটা আমাদের উপর আসে, এই অ্যাভেলান্সটা স্রোতের মতো আসে। এখানেই থাকবো মোহিত ভাই, আমরা এখানে আবারও আসবো, কিন্তু তার আগে আমাদের ছোট্ট একটা বিরতিতে যেতে হবে। সুপ্রিয় দর্শক, সময় হলো টেলিটক 3G টাইম স্পোর্টসের ছোট্ট একটা বিরতি নেবার। আমাদের সাথে থাকুন, ফিরে আসবো খুব শীঘ্রই। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টেলিটক 3G টাইম স্পোর্টসে। আমরা অত্যন্ত চমৎকার বিষয় নিয়ে আলোচনা করছিলাম এবং চমৎকার দুজন মানুষ যারা বাংলাদেশে কে বিশ্বের দরবারে এবং এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা উত্তোলন করেছেন, দুজন প্রিয় মানুষের সাথে। চলুন আবার তাদের সাথে আলোচনায় চলে যাই। মোহিত ভাই, আমরা যেটা বলছিলাম যে আপনি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন এবং সেখানে ছবি তুলতে গিয়েছিলেন, সেই কথা এসে আমরা বিরতিতে গিয়েছিলাম। যখন অ্যাভেলান্সটা, আমি যখন সেফটি চলে যাই, অ্যাভেলান্সটা আমাদের উপরে চলে আসলো, আমি আমার শেরপা আমার সামনে থাকে, তার পিছনে বসে পড়ি। আচ্ছা, আমার শেরপা আমার ঢাল হিসাবে কাজ করে। যখন 2-3 মিনিটের মধ্যে আমাদের উপর দিয়ে যখন অ্যাম্বুলেন্সটা থেমে যায় 2-3 মিনিট পর, তখন আমি তখন ওই সময়টা মনে হচ্ছে যে আমি মনে মারা যাচ্ছি, কারণ ওখানে একে তো অক্সিজেন কম, আর যখন পাউডার স্নো গুলো নাক মুখ দিয়ে ঢুকে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে মারা যেতে পারি, আচ্ছা, আচ্ছা। আমি নাক মুখ বন্ধ করে রেখেছিলাম। তো কতক্ষণ এরকম, মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি মারা যাব, মানে এরকম। এর আগে কিন্তু অ্যাম্বুলেন্স দেখেছি যে দূরে পড়ছে বা অন্য মানুষ, যেমন 2010-এ 1 ঘন্টার জন্য আমি এরকম একটা অ্যাম্বুলেন্স থেকে বেঁচে যাই, যেখানে একজন হাঙ্গেরি, আমার দলের একজন হাঙ্গেরি পর্বতারোহী মিসিং হয়ে যায়, তার ডেড বডি খুঁজে পাওয়া যায় না। তো এবার আমি স্বয়ং ওই অ্যাম্বুলেন্সের মধ্যে, তো আমি শেরপার পিছনে বসে আছি। তো 2-3 মিনিট পরে যখন অ্যাম্বুলেন্সটা থামলো, তখন দেখি আমরা 3 জন ওইখানে, নিশাত নাই। হ্যাঁ, তো আমি দেখি যে আমি একেবারে অক্ষত, আমার একটু কিছু হয় না, একটু আমি আঘাত পাইনি। আমার শেরপা ওই যে বললাম ঢাল হিসাবে আমার কাজ করে, শেরপার হাত ফেটে যায় সেই বরফের আঘাতে, ওর মাথা ফেটে যায়, নাক মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে আঘাতে। নেপালের যে ক্লাইম্বার ছিল ওনারও আহত, উনিও ইনজুর্ড, মাথা ফেটে যায়, নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। নিশাত নাই। তো কিছুক্ষণ পরে দেখি যে আমরা, নিশাত আমাদের চেয়ে দূরে 40 ফিট দূরে গিয়ে ও পড়ে। হ্যাঁ, এবং আমরা যখন ওর কাছে যাই দৌড়ে, সবচেয়ে ভয়ঙ্কর ছিল যে ও ক্রেভাস, যে ওই যে ফাটল তৈরি হয় 200-300 ফিট গভীর একটা ফাটল ছিল, আচ্ছা, আচ্ছা। সেই ফাটলের 2 ফিটের মধ্যে ও পড়েছিল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবং ও সবচেয়ে ওর মাথার কপাল ফেটে রক্ত বেরোচ্ছে, নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, কিন্তু সবচেয়ে যেটা ভালো ব্যাপার ছিল যে ও কনসাস ছিল, মেজর কোনো ড্যামেজ হয়নি। আচ্ছা, আচ্ছা। তো আমরা এখনো বিশ্বাস হয় না যে কিভাবে আসলে বেঁচে গেলাম, এটা আচ্ছা, একটা আচ্ছা। অলৌকিক মিরাকল আর কি এরকম। Sure. তো মোহিত ভাই, আমরা এই কথা আসবো, তবে তার আগে আমরা একটু অনু ভাইয়ের কাছে যাচ্ছি। অনু ভাই, যে আপনি মোহিত ভাইয়ের সাথে অনেক অভিজ্ঞতা, আপনি এই বিভিন্ন পর্বত আরোহণ করেছেন, তো আপনার কোনো এই ধরনের কোনো বড় অভিজ্ঞতার কথা, যে এই ধরনের বড় বিপদের সম্মুখীন হয়েছেন কিনা কখনো? হ্যাঁ, মুহিত ভাই যেহেতু প্রথমে বলে নিল যে পর্বতের মূল সমস্যাটা হয় অক্সিজেনের অভাব, আর তারপর হচ্ছে তুষার ধস। আচ্ছা। আমি যেবার মবলাতে যাই, মানে আল্পসের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মবলা, বাংলাদেশের পক্ষ থেকে প্রথমবার 2008 সালে, সেইবার আমরা অ্যাভালাঞ্চের মুখোমুখি হয়েছিলাম এবং সেই মাসেই 15 জন পর্বতারোহী মারা গিয়েছিলেন। আমাদের সেরকম কোনো ক্ষতি হয়নি। আমরা যখন অ্যাভালাঞ্চ দেখেছি, আমাদের গাইড বলেছিল যে সাবধান হয়ে যাও। আমাদের সাথে একজন ট্যুর গাইড ছিল, ফ্রেঞ্চ ভদ্রলোক। তো আমাদের মাথার উপর দিয়ে অল্প কিছু নুড়ি পাথর মতো বড় পাথর আমাদের মাথা হিট করে হেলমেটে লেগে পিছন দিকে চলে গেছিল। আচ্ছা, আচ্ছা। তো ওইটুকু আমি জাস্ট বুঝতে পেরেছিলাম যে এরকম হলে কিছু একটা হতে পারতো, কিন্তু পরে আমরা শুনলাম ওই মাসে 15 জন মারা গিয়েছিল, ওই সপ্তাহে আর কি, আচ্ছা, সেই আচ্ছা। অ্যাভালাঞ্চে। আচ্ছা, আচ্ছা। আমরা মোহিত ভাই, আমরা একটা জিনিস এখনো কনফিউজ, যে আসলে এবার সে জয় করতে হলে আসলে আমাদের মানে কি ধরনের আপনার মানে এখন ইকোনমিক্যালি যে ইনভেস্ট করতে হচ্ছে, এটা আসলে কি পরিমাণ, আমরা একটু জানতে চাচ্ছি আপনার কাছে।
এভারেস্ট অভিযানে আসলে যদি শুধু এভারেস্ট বলে কিন্তু পর্বতারোহণ তার একজন পর্বতারোহী কিন্তু তার আগে অনেকগুলো অভিযান করতে হবে, সেখানেও একটা খরচের ব্যাপার আছে। কিন্তু এভারেস্ট যদি স্পেসিফিক আমি ধরি একজন পর্বতারোহী, এভারেস্টে মিনিমাম, এটা মিনিমাম বলতেছি আমি, মিনিমাম $35,000 প্রয়োজন এক একজনের। আপনি কি এটাকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে গিয়েছিলেন নাকি ব্যক্তিগত কোনো খরচে গিয়েছিলেন? আসলে এটা এত বড় খরচ, এটা ব্যক্তিগত সম্ভব না আমার নিজের খরচে যাওয়া। এটা বিভিন্ন প্রতিষ্ঠান, প্রাইভেট অর্গানাইজেশন, কর্পোরেট কোম্পানি, তারাই আমাদেরকে এটা স্পন্সর করে এই অভিযানে পর্বতারোহণের। এবং তারা একটা আমরা এই যে কাজটা করছি আমাদের সাথে কিন্তু বড় একটা ভূমিকা রাখছে, কারণ তাদের সহযোগিতা ছাড়া আমরা কিন্তু এভারেস্টে যেতে পারতাম না। আজকের মোহিত যদি এভারেস্ট বিজয়ী মোহিত না হতেন তাহলে কি হতেন? আসলে আমি ওইভাবে কখনো চিন্তা করি না। আমার মনে হয় যেন আমি এটাই হতাম যদি আমি আরো 10 বছর আগে আমার সাথে ইনামুল হকের পরিচয় হতো, যে আমাকে উৎসাহিত করেছে। মানে আমি এখন এই কথাটা বলি যে আমাকে আরো 10 বছর আগে যদি ইনামুল হকের সাথে পরিচয় হতো, তাহলে আমি আরো 10 বছর আগে এভারেস্ট জয় করতে পারতাম এবং পর্বত আরোহণে আরো অনেক কিছু অ্যাচিভ করতে পারতাম। আমাদের এই কথাটা আমি খুব গুরুত্বপূর্ণ যে আমাদের দেশে অনেক তরুণরা বা অনেকে জানেই না তার প্রতিভাটা কোন দিকে। সব বাবা মাই তরুণদেরকে, তাদের সন্তানদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চায় যে ওইদিকে, কিন্তু আসলে যার প্রতিভা যেই দিকে তাকে সেদিকে উৎসাহিত করতে হবে। যেন একজন বাচ্চা ছবি আঁকতে পছন্দ করে, তাকে কিন্তু ছবি আঁকার দিকে উৎসাহিত করতে হবে। সে একজন বড় শিল্পী হতে পারে, জয়নুল আবেদিন হতে পারে, এস এম সুলতান হতে পারে, এবং সে যেটা এনজয় করে তার ওটা ভালো লাগে ওই দিকে, তাই না? তাকে জোর করে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো যাবে না। তাকে কেউ যদি ক্রিকেট খেলতে ইচ্ছা করে তাকে ক্রিকেট খেলতে দিতে হবে, কেউ যদি ফুটবল খেলতে ইচ্ছা করে তাকে ফুটবল খেলতে দিতে হবে। মোহিত ভাই, আমরা শুনেছি আপনি প্রকৃতি প্রেমী, আসলে কোথায় কাজ করছেন এবং কিভাবে কাজ করছেন এই প্রকৃতি নিয়ে? পর্বতারোহী হওয়ার আগে কিন্তু আমি একজন পাখি দর্শক বা পাখি পর্যবেক্ষক। আমি পাখি খুব পছন্দ করি, ছোটবেলা থেকে আমি প্রকৃতি খুব পছন্দ করতাম, যেমন সবুজ ফসলের মাঠ, নদীতে পাল তোলা, নৌকা, গাছ, সাঁতার, নৌকা বাওয়া, এই জিনিসগুলো ছিল আমার পছন্দের কাজ। গাছে চড়া, বিশেষ করে ডাব গাছে, কারণ ডাব আমার প্রিয় পানীয়, ডাবের পানীয়। তো এবং আমি পাখি খুব পছন্দ করতাম। পাখি দেখতে আমাদের পাহাড়ে যাই ইনামুল হকের সাথে। আমাদের পাহাড়ে কিছু বিশেষ পাখি থাকে যেটা সমতলে থাকে না, দেখা যায় না। তো ওই পাখি দেখতে গিয়ে পাহাড়ে উঠা, তারপরে পর্বতারোহী হওয়া। আচ্ছা আচ্ছা। আর আসলে পরিবারের পক্ষ থেকে কতটুকু সাপোর্ট পেয়েছেন আজকে? এটা অনেক বড় একটা বিষয়, আপনার পরিবার যে সাপোর্ট আসলে, কারণ এটা এত একটা বড় একটা রিস্কি কাজ, সেটাকে আপনি এইভাবে উইন করেছেন। মানে কার সাপোর্টটা পরিবার থেকে আপনি সবচেয়ে বেশি পেয়েছেন? আসলে আমি কিন্তু আমার সংসারে আমার সবচেয়ে বড় ছেলের অনেক দায়িত্ব থাকে, ওই হিসাবে কিন্তু আমি ওই দায়িত্বটা পালন করিনি। আমার ছোট ভাই, দুই ভাই এবং ছোট দুই বোন, তারা আমাকে খুবই, আমার কাজগুলো তারা নিয়ে নিত আমি যখন আমার অবর্তমানে, এবং তাদের সহযোগিতায়। আসলে বাবা মা হয়তো জানতেন এই ব্যাপারটা যে এত কঠিন বা ঝুঁকিপূর্ণ, কোনো বাবা মাই এত ঝুঁকিপূর্ণ কাজে সন্তানকে যেতে দেবে না। কিন্তু আমার ছোট ভাই বোন যারা আছেন তারা কিন্তু আমাকে সবসময় সহযোগিতা করেছেন। তারপর একটা পর্যায়ে বাবা মা যখন আমি আমার ভালো লাগার কাজ করতে চাই। আমি আমাদের সময়ের শেষ প্রান্তে, আমাদের খুব দ্রুত শেষ করতে হবে, কিন্তু তার আগে আমরা জানতে চাচ্ছি যে জীবনের শেষ মুহূর্তে আপনি কোথায় দেখতে চাচ্ছেন নিজেকে? আসলে আমি আরো অনেক পর্বত জয় করতে চাই পৃথিবীতে। এভারেস্টের এমন উদাহরণ যে কোনটা এখন আপনার সামনে লক্ষ্য আছে যে আমরা এটা জয় করব? পৃথিবীতে এভারেস্টের সমমানের পর্বত আছে 14টা, যেটাকে বলে 8000 মিটারের পর্বত। আমি বাংলাদেশের প্রথম, আমি আর অনুযায়ী চয়ু গিয়েছিলাম, ষষ্ঠ উচ্চতম, আমি এভারেস্ট জয় করেছি। আমি এরকম 8000 মিটারের 3টা পর্বত 4বার জয় করেছি। আর ওই 14টার মধ্যে আমি আরো পর্বত জয় করতে চাই, কিন্তু তার চেয়েও বেশি যেটা আমার স্বপ্ন, যে আমি চাই আমাদের দেশের তরুণরা এরকম যার যার ক্ষেত্রে তারা এরকম শিখর জয়। নতুন প্রজন্মের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে? হ্যাঁ, নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলা সেটাই যে আমাদের তরুণরা ধূমপান, মাদকের অ্যাডভেঞ্চার ছেড়ে এই পর্বতারোহণ, ট্রেকিং, হাইকিং, সুইমিং, সাইক্লিং এরকম অ্যাডভেঞ্চারে আসবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে একটা, যদি আমাদের তরুণদের যদি স্বাস্থ্য ভালো না থাকে, তাহলে কিন্তু একটা আমরা স্বাস্থ্যহীন তরুণ আমাদের দেশ গড়ার অংশগ্রহণ করতে পারবে না। তো আমরা চাই আমাদের তরুণরা এরকম অনেক খেলাধুলায় জড়িত হবে, এবং তারা তার যার যার যেটা লক্ষ্য, যার যার যেটা এভারেস্ট, যার স্বপ্ন যেটা, সেই স্বপ্নের শিখরে চড়বে। আমরা একটু তারেক অনুর কাছে আসছি। অনু, আপনি আসলে নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন? আপনি এই অ্যাডভেঞ্চার নিয়ে কাজ করছেন, নিজেকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন? নিজেকে নিয়ে আলাদাভাবে আমি ঘোরাঘুরি খুব পছন্দ করি। পৃথিবীর কিছু দুর্গম জায়গায় যাওয়ার সৌভাগ্য হয়েছে, বাকিগুলোতেও যেতে চাই। আর মাঝে মাঝে ছোট্ট একটা পাগলামি মাথায় উকি দেয় যে এখন না, হয়তো আরো 50 বছর জন্মালে এই যে নীল গ্রহ, যেখানে আমরা সারা জীবন থেকে গেলাম, এই নীল গ্রহটাকে যদি দূর থেকে, মানে চাঁদ থেকে দেখা যেত, ইট উড বি ফ্যান্টাস্টিক। আমরা এই সর্বশেষ প্রশ্ন মোহিতের কাছে। মোহিত, বাংলাদেশে যারা নারী পর্বত আরোহী আছে তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলা থাকে যে তারা কিভাবে আরো বেশি এদিকে আসতে পারে? নিশাত মজুমদার এভারেস্ট জয় করার পর কিন্তু অনেক নারী মেয়ে আমাদের ক্লাবে, আমাদের একটা ছোট ক্লাব আছে যার মাধ্যমে আমরা এভারেস্ট অভিযানে গিয়েছি, বিএমটিসি, বাংলা মাউন্টেনিং এন্ড ট্রেকিং ক্লাব, যেটা বাংলাদেশের প্রথম পর্বতারোহণ ক্লাব ইনামুল হক প্রতিষ্ঠা করে। তো নিশাত জয় করার পর অনেক মেয়ে কিন্তু আমাদের এখন অনেক, আমাদের প্রায় 10-12 জন নারী সদস্য হয়েছে, মেয়ে সদস্য হয়েছেন। তো তারা যদি ওই জিনিসটা, মেয়েদের সবচেয়ে একটা কি, যে মেয়ে বলে আমি পারি না, তাদের ওই মনোভাবটা ভাঙতে হবে যে না, আমি মেয়ে, আমিও পারি।
একজন ছেলে যদি যদি নিষাদ পারে তাহলে আমি কেন পারবো না? তাদের ওই সবচেয়ে বড় মানসিক শক্তিটা থাকতে হবে। আচ্ছা, আচ্ছা। এবং অবশ্যই আমাদের সামাজিক একটা আমাদের অবস্থা যেরকম, এটাতে নারীর অনেক কিছুতেই তারা সিকিউর ফিল করে না, Secure কিন্তু feel যদি তার সহযাত্রী বা সহপাঠী যদি ওই আস্থাটা সে অর্জন করে, আমার মনে হয় যে কোনো কাজের মেয়েরা আগে, এবং অনেক আসছে এখন আমাদের। মুহিত ভাই, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, আমাদের বিদায় নেবার পালা। তবে অন্য একদিন কথা হবে অন্য একটি বিষয় নিয়ে, এবং আমরা চাই যে বাংলাদেশের তরুণ প্রজন্ম আরো বেশি এভারেস্টের প্রতি আরো বেশি উৎসাহ হোক এবং তারা এভারেস্ট জয় করবে, এটা আমরা আশা করছি। এবং আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। টেলিটক টাইম স্পোর্টসের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে। তবে যাবার আগে জানিয়ে দিচ্ছি গত পর্বের কুইজ বিজয়ীর নাম। আমাদের গত পর্বের কুইজটি ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা উইং কমিটির ভাইস প্রেসিডেন্টের নাম কি। অপশন এ ছিল শুক্তারা ইসলাম এবং অপশন বি ছিল মাহফুজা আক্তার কিরণ। আমাদের সঠিক উত্তর হচ্ছে মাহফুজা আক্তার কিরণ। দর্শক, আমাদের গত পর্বের কুইজ বিজয়ীর নাম হচ্ছে জেবিন। তার মোবাইলের শেষের ডিজিট নাম্বার হচ্ছে 46598। আমাদের আজকের কুইজ, বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী নারীকে। অপশন এ ওয়াসপিয়া নাজরিন, অপশন বি নিশাত মজুমদার। আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন মোহনা স্পেস আপনার নাম এবং সঠিক উত্তর এ অথবা বি, এবং পাঠিয়ে দিন 6969 এই নাম্বারে। তবে অবশ্যই পাঠাতে হবে আগামীকাল রাত 12টার মধ্যে। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সাইফুল ইসলাম নয়ন। আল্লাহ হাফেজ।